আবৃত্তি অনলাইনের পক্ষ থেকে আমি অত্যন্ত উৎসাহের সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, সবাই যারা শুনছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আসলে আজকের আমাদের এই বিস্তৃত আলোচনার বিষয়টা এক কথার অসাধারণ। আমরা আজ কথা বলবো বাংলা আবৃত্তি শিল্পের বিবর্তন নিয়ে। একদম। এর সুদীর্ঘ ইতিহাস আর পাশাপাশি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবৃত্তি চর্চার একটা তুলনামূলক রূপরেখা নিয়ে। ঠিক। আমাদের সামনে আজ বেশ কিছু তথ্যসূত্র রয়েছে, আর এই সমস্ত উপাদানের ওপর ভিত্তি করেই আমরা আজ এই শিল্পটির একদম গভীরে প্রবেশ করব। হুম। এই গভীর অনুসন্ধানের মূল মিশন বা লক্ষ্যটা কিন্তু খুব স্পষ্ট। কিভাবে রাজসভার চার দেয়াল থেকে বেরিয়ে এসে আবৃত্তি একটা অত্যন্ত জনপ্রিয় মাল্টিমিডিয়া মঞ্চশিল্পে পরিণত হলো, সেটাই আমরা বিশ্লেষণ করব। ঠিক বলেছেন। তো যারা শুনছেন তাদের জন্য বলি, ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। হ্যাঁ, চলুন। আসলে প্রাচীন শেকড়ের দিকে তাকালে দেখা যায় যে আবৃত্তির শুরুটা কিন্তু আজকের মতো মাইক্রোফোন বা মঞ্চের আলোয় হয়নি। হুম। আমাদের হাতে থাকা ঐতিহাসিক উপাদানগুলো বলছে প্রাচীন আর্য যুগে যে ৬৪ কলার কথা বলা হতো তার মধ্যে দুটি বিশেষ কলার উল্লেখ রয়েছে। আচ্ছা। একটা হলো সংপাঠ্য, যার সহজ অর্থ হলো কোনো বিষয়কে সম্যকভাবে বা ভালোভাবে পাঠ করা। আর আর দ্বিতীয়টা হলো মানসিক কাব্যক্রিয়া, তাই তো? একদম ঠিক ধরেছেন। এটি আরও বেশি গভীর। স্বর, মাত্রা, সন্ধি, ছন্দ সবকিছু যথাযথ জ্ঞান নিয়ে উত্তমভাবে কাব্যপাঠ করা। যারা শুনছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা স্তব্ধ পাতায় লেখা শব্দগুলোকে ধ্বনির মাধ্যমে জীবন্ত করে তোলার এই প্রক্রিয়া সেই প্রাচীনকাল থেকে অত্যন্ত সুনিয়ন্ত্রিত একটা শিল্প ছিল। হ্যাঁ, আর এই সুনিয়ন্ত্রিত শিল্পের চর্চা মধ্যযুগে এসে রাজসভার একটা অন্যতম বিনোদনে পরিণত হয়। ধরুন বিদ্যাপতির মতো কবিদের চর্চার কথা এখানে বিশেষভাবে উল্লেখ করা যায়। রাজা এবং পারিষদদের মনোরঞ্জনের জন্য বিদ্যাপতির পদগুলোতে আবৃত্তির যে উৎকর্ষতা দেখা যেত তা সাধারণ মানুষের ধরাছোঁয়ার একেবারেই বাইরে ছিল। ঠিক তাই। কিন্তু মুদ্রণযন্ত্র বা ছাপাখানা আসার পর এই শিল্পে একটা বিরাট পট পরিবর্তন ঘটে। তা তো বটেই। রাজসভা থেকে কবিতা একেবারে বেরিয়ে আসে সাধারণ মানুষের কাছে। আর এখানেই আমাদের আলোচনায় চলে আসেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলার প্রথম আবৃত্তি শিল্পী হিসেবে তার কথাই বলা যায়। হ্যাঁ, এর পেছনের কারণটা কিন্তু বেশ কৌতূহলোদ্দীপক। একদম। তিনি যখন অমিত্রাক্ষর ছন্দ নিয়ে এলেন, তখন তৎকালীন বাঙালির কাছে সেই ছন্দটা একেবারেই নতুন আর অপরিচিত ছিল। আসলে অমিত্রাক্ষর ছন্দের গঠনগত দিকটাই ছিল এমন যে সেখানে চিরাচরিত পয়াচ্ছন্দের মতো নির্দিষ্ট জায়গায় জ্যোতি বা বিরোধী পড়ত না। ভাবের প্রবাহমানতা এক লাইন থেকে অন্য লাইনে চলে যেত। হ্যাঁ, আর এই কারণে সাধারণ পাঠক তা ঠিকমতো পড়ে উঠতে পারতেন না। মধুসূদন দত্ত তার এই নতুন ছন্দ পাঠককে বোঝানোর জন্য নিজেই তা আবৃত্তি করে শোনাতেন। তিনি আবৃত্তিকে একটা স্বতন্ত্র শিল্প হিসেবেই গণ্য করতেন। একদম। প্রতিটি শব্দ বাক্যপংক্তি বারবার উচ্চারণ করে নিজের শ্রুতিসন্তোষ লাভ না করা পর্যন্ত তিনি রচনার পরিমার্জন করতেন। অর্থাৎ কবির নিজের কাছেই তার সৃষ্টির শ্রাবণিক বা অডিও ভ্যালুটা কতটা নিখুঁত সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ঠিক। আর এই জায়গা থেকেই বাংলা আবৃত্তির মোড় পুরোপুরি ঘুরিয়ে দেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে তিনি একক কবিতা পাঠ এবং আবৃত্তির যে স্বতন্ত্র প্রচেষ্টা শুরু করেছিলেন, তা এই শিল্পকে সাধারণ মানুষের একদম দোরগোড়ায় পৌঁছে দেয়। পরবর্তীকালের সমস্ত আবৃত্তিকারী বাংলা আবৃত্তির পথিকৃৎ রূপে রবীন্দ্রনাথকে স্মরণ করেন। তবে এখানে একটা দারুণ চমকপ্রদ তথ্য রয়েছে। আমরা অনেকেই হয়তো গ্রামোফোন রেকর্ডে রবীন্দ্রনাথের সেই ভাঙা ভাঙা তীক্ষ্ণ কণ্ঠস্বরটা শুনেছি। হুম। আর আমাদের মনে এই ধারণা গেঁথে আছে যে তার গলা বোধহয় এমনই ছিল। কিন্তু আমাদের হাতে থাকা তথ্য বলছে সম্পূর্ণ অন্য কথা। হ্যাঁ, সেই তথ্য অনুযায়ী তরুণ বয়সে রবীন্দ্রনাথের কণ্ঠস্বর ছিল অত্যন্ত পরিশীলিত, উদাত্ত, জোরালো এবং সুস্পষ্ট। তাহলে গলাটা ভাঙল কিভাবে? 1893 খ্রিস্টাব্দে একটা সাহিত্য সভায় এক অদ্ভুত বিপত্তি ঘটে। সেখানে প্রায় টানা ১.৫ ঘণ্টা বক্তৃতা দেওয়ার পর শ্রোতাদের প্রবল অনুরোধে তিনি খালি গলায় বন্দে মাতরম গানটি গাইতে যান। ও আচ্ছা। ওই বিশাল জনসমক্ষে মাইক্রোফোন ছাড়া খালি গলায় গাওয়ার প্রবল চাপের কারণেই তার স্বরভঙ্গ হয়, আর পরবর্তীকালে তিনি স্থায়ীভাবে গলরোগে আক্রান্ত হন।
মানে রবীন্দ্রনাথ নিজেই তার স্মৃতিকথায় লিখে গেছেন যে রেকর্ডে আমরা তার যে ভাঙা গলাটা শুনি তা আদৌ তার আসল কণ্ঠস্বর নয়। একদম না, সেটা তার বৃদ্ধ বয়সের স্বরভঙ্গ হওয়ার পরের গলা। এটা জানার পর রবীন্দ্রনাথের শারীরিক উপস্থিতি সম্পর্কে আমাদের এতদিনের ধারণায় যেন বদলে যায়। সত্যি তাই। এর পাশাপাশি বিখ্যাত নট শিশির কুমার ভাদুরীর একটা গল্প এখানে উঠে আসে। হ্যাঁ, পেশাদার রঙ্গমঞ্চে যাওয়ার আগেই ছাত্রাবস্থায় তিনি তার অসাধারণ আবৃত্তি দিয়ে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের নজর কেড়েছিলেন এবং তার অন্তরঙ্গ সান্নিধ্য লাভ করেছিলেন। আবার অন্যদিকে কাজী নজরুল ইসলামের ভূমিকা ছিল এই যুগের সম্পূর্ণ ভিন্ন মাত্রার। তিনি তো শুধু ঘরে বসে কবিতা লিখতেন না, তিনি ছিলেন আক্ষরিক অর্থেই একজন চারণ কবি। একদম। স্বাধীনতা সংগ্রামের সেই উত্তাল দিনে তিনি গ্রামে-গঞ্জে ঘুরে নিজের লেখা কবিতা নিজে আবৃত্তি করে সাধারণ মানুষকে প্রবলভাবে উদ্বুদ্ধ করতেন। নজরুলের এই চারণ কবির ভূমিকা আবৃত্তিকে সরাসরি মানুষের বেঁচে থাকার সংগ্রাম আর রাজনৈতিক বাস্তবতার সাথে যুক্ত করেছিল। ঠিক। এরপর যখন রেডিও বা আকাশবাণীর যুগ শুরু হলো, তখন এই শিল্পের পালে এক নতুন হাওয়া লাগল। রেডিওর মাধ্যমে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মতো মানুষেরা যেমন আবৃত্তিকে ঘরে ঘরে পৌঁছে দিলেন, তেমনি এর ঠিক পরের ধাপে এসে শম্ভুমিত্র এবং কাজী সব্যসাচী এই শিল্পকে এক নতুন এবং অভাবনীয় উচ্চতায় নিয়ে গেলেন। এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। রেডিওর যুগে শম্ভুমিত্র কেবল কণ্ঠের ওঠানামা বা আঙ্গিকগত দিক নিয়ে ভাবেননি। তিনি রবীন্দ্রনাথ বা জীবনানন্দ দাশের মতো কবিদের কবিতার অন্তর্নিহিত ভাব, রস এবং তাৎপর্য তার আবেগপ্রবণ ও অনন্য কণ্ঠের জাদুতে শ্রোতাদের একেবারে হৃদয়ে পৌঁছে দিয়েছিলেন। আর কাজী সব্যসাচীর কথা বলতে গেলে তিনি হলেন সেই ব্যক্তি যিনি আবৃত্তির বাণিজ্যিক তথা আনুষ্ঠানিক সাফল্যের ক্ষেত্রে সবচেয়ে বড় কৃতিত্ব দেখিয়েছেন। আবৃত্তিকে শিল্পের পূর্ণ মর্যাদা দেওয়ার ব্যাপারে তিনি ছিলেন প্রথম সক্রিয় উদ্যোক্তা। নজরুলের কবিতার আবৃত্তিযোগ্যতাকে আয়ত্ত করে তিনি তার মন্ত্রমুগ্ধ কণ্ঠের সুবাদে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি রীতিমতো একটা প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন এবং প্রচুর ছাত্রছাত্রী তৈরি করেছিলেন যারা তার স্বরক্ষেপান ও ছন্দ বিভাজনের রীতিতে শিক্ষিত হন। এর অর্থ হল, তিনি কেবল নিজে একজন সফল শিল্পী ছিলেন না, তিনি একটা নির্দিষ্ট ঘরানার জন্ম দিয়েছিলেন। আর সেই প্রাতিষ্ঠানিক প্রসারের পাশাপাশি আমাদের প্রাপ্ত উপাদানগুলো থেকে আর একটা কিংবদন্তি জুটির কথা উঠে আসে, যারা বাংলা আবৃত্তি এবং বিশেষ করে শ্রুতি নাটকের জগতে এক অসামান্য বিপ্লব এনেছিলেন। হ্যাঁ, তারা হলেন পার্থ ঘোষ এবং গৌরী ঘোষ। 1973-74 সাল থেকে এই জুটি আবৃত্তি চর্চায় যুক্ত হন এবং কয়েক দশক ধরে দেশে বিদেশে তুমুল সুনাম অর্জন করেন। তাদের যৌথ শ্রুতি নাটক যেমন কর্ণকুন্তী সংবাদ, দেবতার গ্রাস, প্রেম বা স্বর্গ থেকে নীল পাখি তৎকালীন শ্রোতাদের কাছে বিপুল জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। পার্থ ঘোষ আকাশবাণীতে শিশু কিশোরদের জন্য গল্পদাদুর আসর পরিচালনা করতেন, যা তাকে সকলের প্রিয় গল্পদাদুতে পরিণত করেছিল। দারুণ ব্যাপার। তবে এই শ্রুতি নাটক বা অভিনয়ের প্রসঙ্গ যখন এলোই, তখন একটা খুব জরুরি পার্থক্য পরিষ্কার করা দরকার। আবৃত্তি আর অভিনয় কি একই জিনিস? একেবারেই না। এই বিষয়ে রবীন্দ্রনাথের একটা অত্যন্ত সুন্দর চিন্তাভাবনা আমরা পাই। সেখানে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে আবৃত্তি হল মূলত একটা বাচনিক শিল্প বা কণ্ঠের প্রয়োগ শিল্প, আর অভিনয় হল একটা আনুষ্ঠানিক বা দৃশ্যমান শিল্প। মঞ্চে দাঁড়িয়ে হাত পা নেড়ে অতিরিক্ত আস্ফালন করলেই তা আবৃত্তি হয়ে যায় না। একদম ঠিক। আবৃত্তির মূল ভিত্তি হল সাহিত্য আর শব্দ। সেই শব্দকে ধ্বনি রূপে কণ্ঠের মাধুর্য ও অভিব্যক্তির উত্তাপ দিয়ে শ্রোতার কাছে পৌঁছে দেওয়াই হল সার্থক আবৃত্তি। এই বাচনিক শিল্পের চর্চায় যখন আমরা আধুনিক যুগের কবিতায় প্রবেশ করি, তখন শিল্পীদের সামনে এক নতুন চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। প্রখ্যাত অভিনেতা ও আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অশোক পালিতের একটা চমৎকার বিশ্লেষণ থেকে জানা যায় যে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করা যতটা সাবলীল, আধুনিক কবিতা আবৃত্তি করা ততটাই কঠিন। এর কারণ হল কবিতার অন্তর্নিহিত স্বভাব আর গঠন। রবীন্দ্রনাথের কবিতায় একটা নাটকীয় স্থাপত্য থাকে। হ্যাঁ, একটা যৌক্তিক পারম্পর্য থাকে যা ধাপে ধাপে ক্লাইম্যাক্সে পৌঁছায় এবং শেষে একটা প্রশান্তি দেয়। ফলে আবৃত্তিকার খুব সহজেই সেই ভাবটা ধরে এগোতে পারেন। কিন্তু আধুনিক কবিতা হল অনেকটা চলচ্চিত্রের মন্টাজের হতো। ঠিক, সেখানে দৃশ্য বা ভাবনাগুলো হঠাৎ হঠাৎ লাফ দেয় বা উল্লুম্ফন করে।
একটা লাইনে হয়তো তীব্র শহুরে কোলাহলের কথা বলা হচ্ছে, ঠিক পরের লাইনেই হয়তো চলে আসছে সম্পূর্ণ বিচ্ছিন্ন কোনো গ্রামীণ বিষণ্ণতার চিত্র। এই খণ্ডিত আপাত নৈবেক্তিক ভাবনাগুলোকে একটা নির্দিষ্ট গায়িকী বা স্বরে বেঁধে ফেলা অত্যন্ত চ্যালেঞ্জিং। আধুনিক কবিতায় কোনো নির্দিষ্ট যুক্তির ছক থাকে না, তাই শ্রোতাকে সেই বিমূর্ত ভাবনার সাথে যুক্ত করাটা আবৃত্তিকারের জন্য অনেক বেশি কঠিন কাজ। আর এই কঠিন কাজটাই অত্যন্ত দক্ষতার সাথে করেছেন প্রদীপ ঘোষের মতো কিংবদন্তি শিল্পীরা। তিনি আধুনিক কবি শামসুর রহমানের কবিতাও অত্যন্ত সাবলীলভাবে আবৃত্তি করেছেন। অর্থাৎ কবিতার ব্যাকরণ এবং প্রকাশভঙ্গি যদি শিল্পীর আয়ত্তে থাকে, তবে আধুনিক কবিতাও শ্রোতার মনে সমান দাগ কাটতে পারে। কিন্তু আধুনিক সময়ে এসে আবৃত্তি আর কেবল গলার আওয়াজে আটকে নেই। প্রখ্যাত আবৃত্তিশিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়ের একটা দৃষ্টিকোণ থেকে আমরা জানতে পারি যে আবৃত্তি মূলত শ্রুতিশিল্প হলেও এটা যখন মঞ্চে উপস্থাপিত হয় তখন তা আর কেবল শোনার বিষয় থাকে না। এটা পুরোপুরি একটা দৃশ্যশিল্পেও পরিণত হয়। এই দৃশ্যমানতার বিষয়টা খুবই কৌতূহল উদ্দীপক। ব্রততী বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করেছেন যে মঞ্চে যখন একজন শিল্পী দাঁড়ান তখন দর্শক কেবল তার কথাই শোনেন না, তাকে দেখেনও। তাই একজন শিল্পীর মঞ্চে উপস্থিত হওয়ার ভঙ্গি, তার ব্যক্তিত্ব এবং বিশেষ করে তার পোশাক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কবিতা এবং কণ্ঠকে কেন্দ্র রেখে আবৃত্তি তখন একটা কম্পোজিট বা মিশ্র শিল্পের রূপ নেয়। শিল্পীকে নিজের মতো করে নিজের একটা স্টেটমেন্ট বা বক্তব্য তৈরি করতে হয় দর্শকের কাছে। পোশাক বা দৃশ্যমানতার কথা বলতে গিয়ে একটা প্রথা ভাঙার গল্প উঠে এসেছে। হ্যাঁ, পুরুষদের আবৃত্তি করার সময় কি সবসময় প্রথাগত পাঞ্জাবি পরতে হবে? ব্রততী বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে পাঞ্জাবি পছন্দ করলেও তিনি উদাহরণ দিয়েছেন যে জিন্স আর টি শার্ট পরেও যদি কেউ কবিতাকে মানুষের কাছে সফলভাবে পৌঁছে দিতে পারেন, তবে তাতে কোনো বাধা নেই। তিনি কবির সুমনের উদাহরণ টেনেছেন, যিনি জিন্স এবং টি শার্ট পরে রবীন্দ্রসঙ্গীত গেয়েও দর্শকদের কাছে পৌঁছতে পেরেছিলেন এবং প্রচলিত ধারণার বাইরে গিয়ে প্রথা বিরুদ্ধতাকে প্রতিষ্ঠিত করেছিলেন। শুধু পোশাক নয়, মঞ্চের আলো এবং সেটের ব্যবহারও যে কতখানি প্রভাব ফেলতে পারে তার একটা চমৎকার উদাহরণ আমরা পাই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা অভিজ্ঞতা থেকে। ফ্রান্সে একটা আন্তর্জাতিক কবিতা উৎসবে যোগ দিতে গিয়ে তিনি দেখেছিলেন যে সেখানে আবৃত্তি পরিবেশনের জন্য আলোকসম্পাদ এবং মঞ্চবিন্যাসের দারুণ ব্যবহার করা হয়েছে। তার কবিতার ফরাসি অনুবাদ কোনো সাধারণ অধ্যাপক পড়েননি, বরং পারদর্শী তরুণ তরুণীরা তা মঞ্চের আলো আধারের খেলায় অত্যন্ত নাটকীয়ভাবে উপস্থাপন করেছিলেন। এই পুরো দৃশ্যমান উদ্যোক্তার কবি স্বয়ং ভীষণ প্রশংসা করেছিলেন। এই যে আবৃত্তির আধুনিকীকরণ এবং মঞ্চায়ন, এর বিস্তার কিন্তু শুধু ভারতেই সীমাবদ্ধ নেই। ভৌগোলিক বিস্তারের দিকে তাকালে দেখা যায় মূলত ভারতের কলকাতা এবং বাংলাদেশে আবৃত্তির ব্যাপক চর্চা রয়েছে। পাশাপাশি সুদূর জাপানেও এই শিল্পের চর্চা হয়। আর এখানেই আমরা আমাদের আলোচনার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে চলে আসছি, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবৃত্তি চর্চার একটা তুলনামূলক চিত্র। এই দুই অঞ্চলের চর্চার মধ্যে একটা সুস্পষ্ট কাঠামোগত পার্থক্য চোখে পড়ে। ঠিক, পশ্চিমবঙ্গে আবৃত্তি চর্চা মূলত ব্যক্তিনির্ভর বা নির্দিষ্ট জুটি নির্ভর হিসাবে বিকশিত হয়েছে। যেমন ধরুন শম্ভু মিত্র, কাজী সব্যসাচী কিংবা পার্থ গৌরী জুটির কথা আমরা জানলাম। এখানে ব্যক্তিগত পারদর্শিতা, মঞ্চের দৃশ্যমানতা এবং একক গায়কির ওপর বেশি জোর দেয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের চিত্রটা বেশ অন্যরকম। সেখানে আবৃত্তির প্রাতিষ্ঠানিকরণ এবং সাংগঠনিক চর্চা একটা বিশাল এবং অভাবনীয় আকার ধারণ করেছে। বাংলাদেশে আবৃত্তিকে সাংগঠনিক রূপ দেওয়ার ইতিহাস বেশ পুরনো। ১৯৮২ সালে ভাস্বর বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেন ঐক্যতার নামের একটা সংগঠন। ঠিক তার পরের বছর ১৯৮৩ সালে হাসান আরিফ প্রতিষ্ঠা করেন শরীফ। এরপর ধীরে ধীরে সরস্বতী, কণ্ঠশীলনের মতো বহু সংগঠন তৈরি হয়। সবচেয়ে বিস্ময়কর তথ্য হল বর্তমানে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের অধীনে সারা দেশে প্রায় ৪০০টির মতো আবৃত্তি সংগঠন কাজ করছে। ভাবা যায় ৪০০টা সংগঠন। এত বিপুল সংখ্যক সংগঠন মিলে যখন একটা শিল্পকে এগিয়ে নিয়ে যায় তখন তার সামাজিক প্রভাব অত্যন্ত শক্তিশালী হয়। এই সাংগঠনিক রূপটা শিল্পের পরিবেশনাতেও বিরাট পরিবর্তন এনেছে। বাংলাদেশে একক বা দ্বৈত পরিবেশনার পাশাপাশি দলগত আবৃত্তি বা দলীয় প্রযোজনা অত্যন্ত জনপ্রিয়। মীর মাসরুর জামান রনির নির্দেশনায় সরস্বতী সংগঠনের কিছু উল্লেখযোগ্য দলীয় প্রযোজনার নাম আমরা পাই।
যেমন মানুষেরা মানুষের পাশে, ধরিত্রী বা সবুজ করুণ ডাঙায়। এই বিশাল দলগত পরিবেশনাগুলো একক পারফরম্যান্সের বাইরে গিয়ে একসঙ্গে বহু কণ্ঠের সমন্বয়ে এক অনন্য অর্কেস্ট্রার মতো কাজ করে। এতগুলো মানুষ যখন একসঙ্গে একই লয়ে একই আবেগে একটা কবিতাকে কণ্ঠ দেন, তখন মঞ্চে এক অন্যরকম ম্যাজিক তৈরি হয়। যা আবৃত্তি শিল্পে এক নতুন মাত্রা যোগ করেছে। এই পুরো যাত্রাপত্রের দিকে তাকালে দেখা যায় আবৃত্তি একসময় ছিল প্রাচীন আর্য যুগের সংপাঠ্য বা রাজসভার বিনোদন। সেখান থেকে জোড়াসাঁকোর বারান্দা পেরিয়ে রেডিওর স্টুডিও এবং শ্রুতিনাটকের স্বর্ণযুগ পার হয়ে আজ তা এসে দাঁড়িয়েছে মাল্টিমিডিয়া মঞ্চে এবং বিশাল বিশাল সাংগঠনিক রূপরেখায়। একটা কবিতাকে বইয়ের পাতায় শুধু চোখের দেখায় পড়া, আর একজন দক্ষ শিল্পীর কণ্ঠে সেই শব্দগুলোর প্রাণ প্রতিষ্ঠা হওয়ার মাঝে যে এক বিশাল পার্থক্য রয়েছে, তা এই বিবর্তনের প্রতিটি ধাপে প্রমাণিত হয়েছে। একদম ঠিক। যারাই আমাদের সাথে এই গভীর অনুসন্ধানে এতক্ষণ ছিলেন, আশা করি তাদের কাছে বাংলা আবৃত্তির এই বর্ণিল ইতিহাস এবং বিবর্তনের গল্পটা বেশ উপভোগ্য লেগেছে। তবে আজকের এই বিস্তৃত আলোচনা শেষ করার আগে ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং নতুন চিন্তার খোরাক আমরা রেখে যেতে চাই। হ্যাঁ, অবশ্যই। আবৃত্তি মূলত ছিল চোখ বন্ধ করে শোনার মতো একটা শ্রুতিশিল্প, কিন্তু আজ যখন মঞ্চে আলো, সেট এবং নির্দিষ্ট পোশাকের ব্যবহার আবৃত্তির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে, তখন এই দৃশ্যমানতার চাপে কবিতার নিজস্ব শব্দের শক্তি কি কোথাও হারিয়ে যেতে পারে? বাহ, দারুণ একটা প্রশ্ন। নাকি এটা কবিতাকে আরও জীবন্ত করে তুলছে? এই প্রশ্নটা শ্রোতাদের নিজেদের মতো করে ভাবার জন্য রেখে দেওয়া হলো। সত্যি এটা ভাববার মতো একটা বিষয়। শিল্পের বিবর্তন হয়তো ভবিষ্যতে আমাদের এই উত্তরেরও মুখোমুখি দাঁড় করাবে। এই ভাবনার জায়গাটিতেই আজকের মতো আমাদের এই গভীর অনুসন্ধান শেষ করছি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। একটা সুন্দর, উষ্ণ এবং চিন্তাশীল আবহের মধ্য দিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আবৃত্তি কথা, আবৃত্তি কথা।